বাংলাদেশের পদযাত্রায় নতুন অর্থবছরে বাজেট পাস, নেই বড় কোনো পরিবর্তন। টেলিসেবা সন্তোষজনক করার আহ্বান প্রতিমন্ত্রীর, কল ড্রপে সর্বোচ্চ ক্ষতিপূরণের নির্দেশ। মালয়েশিয়া কর্মী পাঠানোর নামে টাকা লুট, কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চান হাইকোর্ট। সিলেট বাদে 10 শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু, বৃষ্টিতে বিভিন্ন স্থানে ভোগান্তি। সারা দেশেই ঝরছে বৃষ্টি, সপ্তাহ জুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস। চট্টগ্রাম সিলেটে ভূমিধসের শঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদের সাথে আছে আমি রাজিব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে টি-20 বিশ্বকাপে চমকের ছড়াছড়ি, নজর কেড়েছেন আফগানরা, দাপট দেখালো যুক্তরাষ্ট্র। বড় কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে পাশ হলো 7,97,000 কোটি টাকার বাজেট। স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রায় এবারের বাজেটের আকার বেড়েছে 4.6%। মঞ্জুরি দাবির বিপরীতে 7 সংসদ সদস্যের ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনা শেষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রস্তাব করা নির্দিষ্টকরণ আইন 2024 কণ্ঠভোটে পাশ হয়। রাষ্ট্রপতির অনুমোদনের পর 1 জুলাই থেকেই কার্যকর হবে বাজেট। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 2024 অর্থ বছরের বাজেটে প্রস্তাবিত জাতীয় সংসদে স্পিকারের সভাপতিত্বে 2024-25 অর্থ বছরের বাজেট অধিবেশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকারের প্রথম বাজেট। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের এই বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আলাদা 59টি মঞ্জুরি দাবিও কণ্ঠ ভোটে নাকচ হয়। সংসদে বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা আনেন 251টি ছাঁটাই প্রস্তাবও। দাবি ওঠে বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্কারের। মাইক্রো ক্রেডিটের নামে রক্ত শোষণ করবে, রক্ত শোষণ করা বন্ধ করেন। অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেট সংক্রান্ত নির্দিষ্টকরণ আইন 2024 উত্থাপনের পর সর্বসম্মতিক্রমে কণ্ঠ ভোটে পাশ হয়। জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। সামগ্রিক বাজেটে ঘাটতির পরিমাণ 2,56,000 কোটি টাকা। ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে 90,700 কোটি এবং অভ্যন্তরীণ উৎস থেকে 1,60,900 কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। 1 জুলাইয়ের মধ্যে গ্রাহক পর্যায়ে টেলিসেবা সন্তোষজনক করতে না পারলে অপারেটরদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। একই সাথে কল ড্রপের কারণে সর্বোচ্চ ক্ষতিপূরণ প্রদানেরও নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী। আদিত্য মামুনের রিপোর্ট। গেল কিছুদিন ধরেই মোবাইল অপারেটরদের টেলিসেবা সন্তোষজনক নয় এমন তথ্য উঠে এসেছে বিটিআরসির জরিপে। ইন্টারনেটের গতি কম, কল ড্রপ এবং নেটওয়ার্কিং নিয়ে চরম অসন্তোষে গ্রাহকরা। এসবের সুরাহা কল্পে সব মোবাইল অপারেটরদের সাথে প্রতিমন্ত্রীর এই বৈঠক। কিছু টার্গেট আমরা সেট করব। বৈঠকে কোনো আপোষ নয়, বরং সময় বেঁধে আলটিমেটাম দিয়েছে মন্ত্রণালয়। পাবলিক প্রাইভেট মিডিয়া পার্টনারশিপের মাধ্যমে টেলিকম এস্টাবলিশমেন্ট গড়ে তোলারও তাগাদা দেন জুনায়েদ আহমেদ পলক। আগামী 6 মাসের মধ্যে এই যে কল ড্রপ, এটা আসলে যতই স্ট্যাটিস্টিক্স আমাকে গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক কিংবা টেলিটক দিক না কেন, যতক্ষণ না পর্যন্ত আমি গ্রাহক পর্যায় থেকে এবং আমাদের সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমি একটা উল্লেখযোগ্য উন্নয়নের চিত্র না পাবো বা তাদের রিয়াকশন না পাবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু শুধুমাত্র কাগজে কলমে বা ডিজিটাল প্রেজেন্টেশনে আমি কিন্তু ব্যক্তিগতভাবে সন্তুষ্ট হব না।
গ্রাহককে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কলড্রপের আর্থিক ক্ষতি জরিমানা স্বরূপ প্রদানেরও নির্দেশ দিয়েছেন তিনি। সেই সাথে আগামীকাল থেকে অ্যাকশনে যাবারও হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। কলড্রপের জন্য গ্রাহকের যে ক্ষতিপূরণ দেওয়ার কথা সেটা আমরা আরো কঠোরভাবে প্রয়োগ করতে যাব। জুলাইয়ের 1 তারিখ থেকেই আমরা কিন্তু অ্যাকশনে যাব। আমরা শহর বা গ্রাম যেখানেই হোক আমরা মিডিয়া যেগুলোই নিউজ পাবো সেগুলো আমরা আসলে কনসিডারেশনে নেব এবং সেখানে আমরা ড্রাইভ দেব। এখন থেকে নিয়মিত সকল মোবাইল অপারেটরকে অডিটের আওতায় আনার নির্দেশ দেন তিনি। একটা সিস্টেম ডেভেলপ করলে তাহলে কিন্তু সেটা একটা স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা যায়। তো এই ফাইন্যান্সিয়াল অডিটের পাশাপাশি আমরা খুব জোর নজর দেব টেকনিক্যাল অডিটের জন্য। স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজনে নেটওয়ার্ক টাওয়ার বৃদ্ধি ও ব্যবস্থাপনায় সরকার সহায়তা দেবে বলেও জানান প্রতিমন্ত্রী। আপনাদের যথাযথ সাপোর্ট দিতে চাই। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। 30,000-এরও বেশি কর্মীকে মালয়েশিয়া পাঠানোর নামে অন্তত 20,000 কোটি টাকা লুটিয়ে আনার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী 7 দিনের মধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষারকান্তি রায়কে এই বিষয়ে উচ্চ আদালতকে অবহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের বেঞ্চ আদেশ দেন। এর আগে অ্যাডভোকেট তানভীর আহমেদ এই বিষয়ে রিট করেন। গত 2রা জুন 30,000 যুবকের স্বপ্ন ভেঙে 20,000 কোটি টাকা লুট শিরোনামে একটি জাতীয় দৈনিক প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিটটি করা হয়। প্রায় 1 মাস হয়ে গেছে, তো আমরা যেটা সাবমিশনে বলেছি দৃশ্যমান কোনো ধরনের ব্যবস্থা নিয়েছেন এরকম আমরা দেখি নাই। তো মহামান্য কোর্ট যেটা আজকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছে লার্নেড ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে যে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকার কি ধরনের ব্যবস্থা নিয়েছেন এবং যদি কোনো ব্যবস্থা নিয়ে থাকেন তাহলে 1 সপ্তাহের মধ্যে কোর্টকে জানাতে। বিরূপ আবহাওয়ার মধ্যে শুরু হয়েছে HEC ও সমমানের পরীক্ষা। রাজধানীতে সকালের বৃষ্টিতে পরিবহন সংকট ও যানজটের কারণে শিক্ষার্থীদের কেন্দ্রে নেয়ার পথে ভোগান্তিতে পড়েন অভিভাবকরা। তপু শাহিনের ক্যামেরায় শিউলি শবনমের প্রতিবেদন। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে এইবারের SSC ও সমমানের পরীক্ষা। প্রস্তুতি অনুযায়ী ভালো পরীক্ষা দিতে পারায় খুশি পরীক্ষার্থীরা। পরীক্ষা ভালো হয়েছে, কেন্দ্রের পরিবেশ একেবারে সুন্দর ছিল। খুব ভালো পরীক্ষা দিয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের এখানকার সিদ্ধেশ্বরী কলেজে যে টিচাররা ছিলেন তারা খুবই আন্তরিকতার সাথে আমাদেরকে গাইড দিয়েছেন। যেরকম প্রিপারেশনে আসলাম প্রশ্ন অনেক ইজি হয়েছে, মানে A+ আসবে ইনশাআল্লাহ। তবে বৃষ্টির কারণে দেরিতে কেন্দ্রে পৌঁছায় কিছুটা ভোগান্তিতে পড়েন কোনো পরীক্ষার্থী। বৃষ্টির কারণে হলে পৌঁছাতে একটু দেরি হয়েছে। তার সময় ছাতাও মানতেছিল না, এমন অবস্থায় গাড়ি পাচ্ছিলাম না রাস্তায়। পুরো ভিজে গিয়েছিলাম, জুতোর মধ্যে পানি চলে গেছিল। বৈরী আবহাওয়ায় সন্তানদের সময় মতো কেন্দ্রে পৌঁছাতে দুর্ভোগে পড়ার কথা জানান অভিভাবকরাও। ছেলে আর আমি পুরো ভিজে এসে আবার রিক্সা ধরলাম। রিক্সা ধরলে হবে কি, কিছু পরে গিয়েই আবার জ্যাম। আসতে একটু কষ্ট হয়ে যাবে বাচ্চার, মানে বৃষ্টি, যানজট, জ্যাম, কোনো CNG বা কোনো গাড়ি জ্যামের কারণে পাওয়া যাচ্ছে না। শিক্ষার্থীদের নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে দিতে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও এগিয়ে আসতে দেখা যায়। আমার চোখের সামনে কান্নাকাটি করছে, সে লেখাপড়া করছে, পরীক্ষা দিবে, এখন সে পরীক্ষা দিতে পারছে না। তখন অলরেডি 10টা 20 বাজে, পরীক্ষা শুরু হয়ে গেছে। এখন তাৎক্ষণিক তারে আসলে আমি মনে করছি যে আমরা নিজেরা একটু হেল্প করলে হয়তো সে পরীক্ষাটা দিতে পারবে। তবে প্রশ্নপত্র ফাঁস সহ যে কোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে সরকারের নেওয়া উদ্যোগে নিশ্চিন্ত অভিভাবকরা। এবার যে সেফ এবং সিকিউরিটি মেনটেন করে পরীক্ষাটা নেওয়া হচ্ছে, ইনশাল্লাহ প্রশ্ন ফাঁসের মতো কোনো উদ্বেগ আমাদের মধ্যে আর কাজ করছে না। বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের HSC ও সমমানের পরীক্ষা আগামী 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বাকি 10টি শিক্ষা বোর্ডে এবার 13,68,373 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে টাঙ্গাইলের ভুয়াপুরে কলেজ কর্তৃপক্ষের অবহেলা ও জালিয়াতির কারণে HSC পরীক্ষা অংশগ্রহণ করতে পারেনি 22 জন শিক্ষার্থী। সকালে পরীক্ষা শুরুর আগে নিকরয়েল শমশের ফকির ডিগ্রি কলেজের 22 জন পরীক্ষার্থী বিক্ষুব্ধ হয়ে কেন্দ্রে গিয়ে বিক্ষোভ ও ভাঙচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিক্ষার্থীরা জানায় কলেজ কর্তৃপক্ষ ফর্ম পূরণের জন্য নির্ধারিত টাকার চেয়ে
বাড়তি টাকা দাবি করে। এতে অনেক শিক্ষার্থী তা দিতে অস্বীকার করে। পরে ওই কলেজের বাংলা বিভাগের প্রভাষক লোকমান হোসেন 22 পরীক্ষার্থীর কাছ থেকে 3 থেকে 5,000 পর্যন্ত টাকা নেন ফর্ম পূরণের জন্য। গতকাল 22 পরীক্ষার্থী কলেজে প্রবেশপত্র আনতে গেলে তাদের ফর্ম পূরণ হয়নি বলে জানিয়ে দেওয়া হয়। পরে ভুক্তভোগীরা শিক্ষক লোকমান হোসেনের সাথেও যোগাযোগ করলেও কোনো সুরাহা হয়নি। দেশের বিভিন্ন স্থানে আজ সারাদিনই ঝরেছে বৃষ্টি। আবহাওয়া অফিস বলছে আগামী 72 ঘন্টায় সারা দেশে কোথাও হালকা মাঝারি, কোথাও ভারী বৃষ্টি হবে। ভারী বর্ষণে সিলেট, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পঞ্চগড়ে 182 মিলিমিটার। অতিবৃষ্টির ফলে উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি বাড়তে পারে। মানিক শিকদারের রিপোর্ট। মৌসুমী বায়ুর প্রভাব ও বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের প্রায় সব জায়গায়, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হচ্ছে। লঘুচাপটি দুর্বল ও নিষ্ক্রিয় হয়ে পড়লেও মৌসুমী বায়ুর প্রভাবে সপ্তাহব্যাপী সারা দেশেই বৃষ্টি হতে পারে। সকল বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে এটা রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম ডিভিশন, এই সকল জায়গাগুলোতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এছাড়া চেরাপুঞ্জি, আসাম সহ দেশের উজানে ভারী বৃষ্টির ফলে নদ নদীর পানি বাড়তে পারে। উজানের বৃষ্টিগুলো কিন্তু আমাদের বাংলাদেশে আসে এবং সেই সাথে যদি আমাদের এখানে অতি ভারী বৃষ্টি হয় এবং অল্প সময়ের ব্যবধানে অনেক বৃষ্টিপাত হয়, তাহলে স্বাভাবিকভাবেই পানির উচ্চতা বা বন্যার পরিস্থিতি আরও একটু খারাপ হতে পারে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কাও রয়েছে। গরম অনুভূতি অনেক বেশি থাকবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দুর্নীতির সকল মামলাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা আছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন। দুপুরে নিজ কার্যালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, দুর্নীতি রোধে সরকার বেসরকারি প্রতিটি ব্যক্তির সম্পদের হিসাব দেওয়ার ব্যবস্থা থাকা উচিত। রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সব কিছুই আমরা করব। ওনারা তো ফ্রন্টে থাকেন, ওনারা যেইটা আমাদের বলেন বা যখন আমরা দেখি যে এই মামলাটা করা প্রয়োজন, আমরা সাথে সাথে যাই। এবং ঢিমে তালে হচ্ছে তা আমি বলবো না, কারণ আপনারা দেখেন দুর্নীতির মামলাগুলো কিন্তু ট্রায়াল কোর্টে শুনানি হয় এবং দুর্নীতির মামলায় বেশ এটা কিন্তু মুখের সাক্ষী দিয়ে প্রমাণিত হয় না, এটা কিন্তু কাগজপত্র দিয়ে প্রমাণ করতে হয় দুর্নীতিটা। এনজিও কমিয়ে কৃষকের কাছে কৃষি ঋণ পৌঁছাতে ব্যাংকিং ব্যবস্থায় টাকা বিতরণ করার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণ বিতরণে জমির দলিল কিছুটা জটিলতা তৈরি করে জানিয়ে সমস্যা সমাধানেরও আশ্বাস কেন্দ্রীয় ব্যাংকের। তহিদুর রহমানের রিপোর্ট। কৃষিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল দেশের 40%-এরও বেশি মানুষ। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত উদ্ভাবিত হয়েছে 1000 জাত ও 1400 উন্নত কৃষি প্রযুক্তি। ফলে সে সময়কার 7.5 কোটি মানুষের স্থলে এখন 18 কোটি মানুষ হলেও খাদ্যে অনেকটা স্বয়ংসম্পন্ন। বিশ্বে ধান ও সবজি উৎপাদনে তৃতীয়, মাছ ও চা উৎপাদনে চতুর্থ, পাট উৎপাদনে দ্বিতীয় বাংলাদেশ। আলু, পেয়ারা সহ সামগ্রিকভাবে কৃষি উৎপাদন বেড়ে যাওয়ায় সহজে খাদ্যপণ্য পাচ্ছে মানুষ। আর সরকার তথা বাংলাদেশ ব্যাংকের ঋণ সহায়তা এসব পণ্য উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখছে। বাংলাদেশ ব্যাংক বলছেন, এবছর পল্লী এবং কৃষি খাতে ঋণের লক্ষ্যমাত্রা 35,000 কোটি টাকা। এই পর্যন্ত আমাদের বিতরণ হয়েছে এই খাতে 33,296 কোটি টাকা, যেটা অলমোস্ট লক্ষ্যমাত্রা 95.13%। আমরা আশা করছি যে আরও এই তথ্যটা আপনাকে আমি দিচ্ছি মে মাস পর্যন্ত। আমরা আশা করি এই জুন মাসের মধ্যে হয়তো অবশিষ্ট লক্ষ্যমাত্রাটা অর্জন করা সম্ভব হবে। ঋণের 45% ফসল, 25% প্রাণী সম্পদ এবং পোলট্রি খাতে 15% বরাদ্দ রাখা হয়েছে। এই খাতে যে ঋণগুলো যায় এটা আসলে বিভিন্ন পল্লী এবং কৃষি ঋণের, সেটা বিভিন্ন ধরনের ঋণে দেওয়া হয়। এর মধ্যে মূলত 45%ই যায় ফসল উৎপাদনের জন্য। আমরা কিন্তু গত বছরও কৃষি ঋণের যে লক্ষ্যমাত্রা ছিল তার পুরো লক্ষ্যমাত্রাটি অর্জন করেছে এবং সেটা দেওয়া হচ্ছে।
ঋণ বিতরণে জমির দলিল কিছুটা জটিলতা তৈরি করে জানিয়ে সমস্যা সমাধানের আশ্বাস কেন্দ্রীয় ব্যাংকের। তো সেই জায়গাটায় হয়তো কিছুটা ব্যারিয়ার থাকতে পারে। ক্রিয়াগত দিক থেকে কিন্তু এটাকে অনেক সহজ করার একটা কার্যক্রম কিন্তু আমাদের আছে। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। গোখাদ্যের উৎপাদন কমে যাওয়ায় নাটোরে পদ্মার চরে আশঙ্কাজনক হারে কমেছে মহিষসহ গবাদি পশুপালন। এজন্য দায়ী চরের খাস জমি জবরদখল, ভরাট ও অবৈধ বালু উত্তোলন। অন্যদিকে নানা প্রতিকূলতায় চলন বিলেও কমেছে মহিষ পালন। এ অবস্থায় সহজ শর্তে চরের খাস জমি লিজ দেওয়ার দাবি নাটোরের গবাদি পশু পালনকারীদের। প্রতিনিধি নবীর রহমান পিপলু তথ্যচিত্র আরও জানাচ্ছেন সমর ইসলাম। একসময় পদ্মা বিধৌত নাটোরের লালপুরের বিলমারিয়া, নওশারা, সুলতানপুর, দিয়ার শঙ্করপুর চর এলাকায় গবাদি পশুর প্রাকৃতিক খাবারের কোনো অভাব ছিল না। তাই চরগুলোতে প্রচুর মহিষ পালন হতো। নদী তীরবর্তী বিলমারিয়া বাজারে গড়ে ওঠে কয়েকটি ঘি তৈরির কারখানা। দিনে দিনে বিস্তীর্ণ চরের খাস জমিতে নজর পড়ে প্রভাবশালীদের। জবরদখল করে নিয়মনীতির তোয়াক্কা ছাড়াই খনন ও ভরাট হচ্ছে ইচ্ছে মতো। এতে কমেছে গোচারণ ভূমি। বিপাকে পড়েছেন পশুপালনকারীরা। জায়গা জমি সব ঘাস মাছ সব যার যার মতন শেষে দখল করে আবাদ করে খাচ্ছে। প্রায় 700 বিঘির উপরে এসে আলেক্স রেকর্ডের সম্পত্তি আছে, কিন্তু এরা হলো এখন বর্তমানে ভূমিদস্যুদের কবলে। তাহলে খাস জমি তো খালি দখল করি, আমরা কোথায় যাবো তাহলে? ভূমিদস্যু এবং বিভিন্ন ওই ভরাট কাটার মাধ্যমে ফসলি এবং গরুর খাদ্য জমির সংকট দেখা দিছে। গরু মহিষের হচ্ছে যদি তারা খাদ্য যে সংকট, এই সংকট থেকে উত্তরণ হতে পারে, তাহলে এই অঞ্চলের মানুষের আমিষের যে চাহিদা সেটা পূরণ হবে। মহিষ হারিয়ে যাওয়া সহ চলন বিলেও পশুপালন কমেছে আশঙ্কাজনক হারে। এর ফলে কমছে ঘি সহ দুগ্ধজাত পণ্য উৎপাদন। আমাদের চরে যে দুধ উৎপাদন হচ্ছে সে দুধ আমাদের হচ্ছে না। প্রচুর মহিষ গরু ছিল, দুধ উৎপাদন ভালো হতো। এখন আপাতত মহিষ গরু বাইরে গেছে, দুধ উৎপাদনটা একটু কম হচ্ছে। সংকট নিরসনে খামারিদের উন্নত জাতের ঘাস চাষ সহ নানা পরামর্শ কৃষি বিভাগের। বিভিন্ন উন্নত জাতের ঘাস চাষে উদ্বুদ্ধ করতেছি, প্লাস সুষম খাদ্য সম্বন্ধে তারা ধারণা দিতেছি, যার কারণে কিছু সংখ্যক খামারি মহিষ উৎপাদন কমিয়ে দিলেও অন্যান্য খামারিরা উদ্বুদ্ধ হয়ে তারা পুনরায় মহিষ পালনে আগ্রহী হয়ে উঠেছে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য বলছে, লালপুরের বিলমারিয়া ইউনিয়নে বর্তমানে ৫,৫০৮টি মহিষ, ১৬,৩৭৪টি গরু এবং ২,৮৬৮টি ভেড়া পালন করা হচ্ছে। মহিষ পালনের ঐতিহ্য ধরে রাখতে ঘাস উৎপাদনের জন্য প্রকৃত পশুপালনকারীদের মাঝে সহজ শর্তে খাস জমি ইজারা দেওয়ার দাবি স্থানীয়দের। সমর ইসলাম, একুশে টেলিভিশন। মেহেরপুর মুজিবনগর ও মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের পাশে আবারও ১৫০০ গাছ কাটার উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ ও সড়ক বিভাগ। এর আগে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় ২৫০০ শতবর্ষী গাছ কেটে রাস্তা প্রশস্ত করা হয়। এর মধ্যে আবারও কাটার উদ্যোগে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও পরিবেশবাদীরা। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। সড়ক উন্নয়নের অজুহাতে ২ বছরে মেহেরপুরের রাস্তায় দুই পাশ থেকে কাটা হয়েছে ২৫০০ ছোট বড় শতবর্ষী কোড়ই, মেহগনি, শিমুল, বট, পাকুড়, সেগুন, নিমসহ নানা জাতের বনজ, ফলজ ও ঔষধি গাছ। এখন ফের মেহেরপুর মুজিবনগর ও মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের পাশের ১৫০০ গাছ কাটার সিদ্ধান্ত হয়েছে। বলা হচ্ছে, মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি পর্যন্ত ৪ লেনের রাস্তা তৈরির কাজ করা হবে, যার জন্য কাটা হবে দুপাশের ৯৭৬টি গাছ। আবার মেহেরপুর মুজিবনগর সড়কে দুর্ঘটনা ঘটতে পারে সেই অজুহাতে আরও কাটা হবে ৪৬৪টি গাছ। সব মিলিয়ে গাছে লাল দাগ দিয়ে নাম্বারিং করে মোট ১,৪৪০টি গাছ কাটার তোড়জোড় চলছে। এই মোড়টা তো একটাই গাছ দরকার হয়, সরকার রাস্তা এমনি করুক। হ্যাঁ, এখানে মোড়ে আছে গাছতলায় একটা ভ্যান চালক যাইছি, হয়েছে এখানে বসছি, বাতাস খাইছি। এসব গাছ থাকলে বহু বাই বাতাসের উপকার পাওয়া যায়, সব কিছুর উপকারই আছে। মানুষ বহু দূরে থেকে এসে এখানে ছায়ার তলে বসে, কিন্তু এই গাছ কাটতে হলে কিন্তু দেখা যাচ্ছে সাইডে গাছ লাগানো অবশ্যই দরকার।
এমন খবরে ক্ষোভ প্রকাশ করেছেন বৃক্ষপ্রেমী ও পরিবেশবিদরা। তাদের দাবি স্বস্তি পেতে আবার গাছ লাগাতে হবে। আর বন বিভাগ বলছে সরকারের নির্দেশনা পেলে এসব রাস্তায় নতুন করে গাছ লাগানো হবে। যেহেতু জেলা পরিষদের মালিকানাধীন জমি, এটা জেলা পরিষদ যদি আমাদেরকে অনুমতি দেয় সেক্ষেত্রে আমরা অবশ্যই সেখানে বৃক্ষরোপণ করব। সড়ক সম্প্রসারণ সহ সড়ককে নিরাপদ ও ঝুঁকিহীন রাখতে মেহেরপুর চুয়াডাঙ্গা এবং মেহেরপুর মুজিবনগর সড়কের 1440টি গাছ কাটা হবে বলে জানান সংশ্লিষ্টরা। আমরা একটা ডিপিপি তৈরি করছি, সেই ডিপিপিতে যে পরিমাণ গাছ কাটা হবে তার চেয়ে বেশি পরিমাণ গাছ লাগানোর একটা ব্যবস্থাও আমরা রাখছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ কাটার পর দ্রুত আবার লাগানোর দাবি এলাকাবাসীর। রত্না জামান, 21 টেলিভিশন। নির্বাচনী সহিংসতায় বিরোধী পক্ষের কর্মী হত্যা মামলায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কামরুল হাসান জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে হাইকোর্টের আদেশে জামিনে ছিলেন কামরুজ্জামান ভূঁইয়া লুটুল। গোপালগঞ্জ সদর উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় গত 13 মে পরাজিত চেয়ারম্যান BM লিয়াকত আলীর সমর্থক ওসিকুর ভূঁইয়া নামে এক যুবক লুটুলের সমর্থকদের হাতে নিহত হন। এই ঘটনায় 16 মে লুটুল ভূঁইয়াকে প্রধান আসামি করে থানায় মামলা হয়। এবারে বাণিজ্য সংবাদ। সরবরাহ বাড়ায় 5 দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে ডিমের দাম 30 পিসের ট্রে প্রতি কমেছে 40 টাকা করে। 5 দিন আগে প্রতি ট্রে ডিম 390 টাকা বিক্রি হলে এখন তা কমে 350 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলেন, অতিরিক্ত গরমে খামারে মুরগি মারা যাওয়ায় ও অসুস্থ হওয়ায় ডিমের উৎপাদন কমার অজুহাতে ঈদের পর থেকে বাজার ঊর্ধ্বমুখী ছিল। মোকাম থেকেও চাহিদা মাফিক ডিম পাওয়া যাচ্ছিল না বলে দাম বেড়ে প্রতি ট্রে 390 টাকায় উঠেছিল। তবে গত কয়েকদিন বৃষ্টির ফলে ডিমের উৎপাদন বেড়েছে। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। স্মার্ট বাংলাদেশের পথযাত্রায় নতুন অর্থ বছরের বাজেট পাস, নেই বড় কোনো পরিবর্তন। টেলিসেবা সন্তোষজনক করার আহ্বান প্রতিমন্ত্রীর, কলড্রপের সর্বোচ্চ ক্ষতিপূরণের নির্দেশ। মালয়েশিয়া কর্মী পাঠানোর নামে টাকা লুট, কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চান হাইকোর্ট। সিলেট বাদে 10 শিক্ষা বোর্ডে HSC ও সমমান পরীক্ষা শুরু, বৃষ্টিতে বিভিন্ন স্থানে ভোগান্তি। সারা দেশে ঝরছে বৃষ্টি, সপ্তাহ জুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, চট্টগ্রাম সিলেটে ভূমিধসের শঙ্কা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।